কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ বাংলা বলছের বিষয়ে আমরা যখন আলোচনা করতে যাচ্ছি তখন বাংলায় জোট কতটা আদৌ দাঁড়াবে তা নিয়েই প্রথম প্রশ্ন মাথায় আসছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিন অর্থাৎ আজকে কংগ্রেসের ঘাঁটি মালদায় দাঁড়িয়ে যখন এ রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা মালদায় ঢুকেছে, ঠিক সেই সময় কংগ্রেসের ঘাঁটিতে দাঁড়িয়েই লোকসভায় একলা চলার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কংগ্রেসের একজনও বিধায়ক নেই, সাংসদ সংখ্যা মাত্র 2 জন, তাদেরকে আগে সিপিএমের হাত ছাড়তে হবে, তবে অন্য বিষয়ে ভাবনা চিন্তা হবে। এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একলা চলবে বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, তিনি 2টো আসন ছাড়ার কথা ভেবেছিলেন, কিন্তু কংগ্রেস অনেক আসন চাইছে এবং সেই কারণেই তার এই সিদ্ধান্ত বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই যে ইন্ডিয়া জোট এবং তাদের শরিকদের নিয়ে যে চর্চা চলছে, সেই চর্চা শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি কি হবে? যদিও কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব যখন মমতা বিরোধী বক্তব্য রাখছে, তখনও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জয়রাম রমেশ তিনি যথেষ্ট নরমপন্থী। তিনি এখনও আশা করেন যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ নেত্রী এবং ইন্ডিয়া জোটের বিষয়ে একলা কোনো রাজনৈতিক দলই একলা কথা বলবে না, সকলে মিলে একসঙ্গে চলার কথাই বলবে। ফলে শেষ পর্যন্ত জয়রাম রমেশের কথা অনুযায়ী ইন্ডিয়া জোটে একসঙ্গে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস এ রাজ্যে কি লড়বে, সেটা যেমন একটা প্রশ্ন। কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের হাত ধরে তাহলে বামেদের অবস্থান কি হবে? রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব, কংগ্রেসের হাইকমান্ড ঠিক কোন জায়গায় এই মুহূর্তে বার্তালাপ চলছে, এই প্রত্যেকটি বিষয় নিয়ে যেমন আলোচনার জায়গা রয়েছে, ঠিক একই রকমভাবে এই জোট হওয়া বা না হওয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টির লাভ লোকসানের হিসেবও কষবো আমরা। যখন একদিকে লোকসভা নির্বাচনে জোটের হিসেব নিকেশ চলছে, ঠিক সেই সময় আরেক হিসেব নিকেশের কথাও মনে করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, 100 দিনের কাজে হিসেব মতো যে টাকা রাজ্যের পাওয়ার কথা সেই টাকা রাজ্য পায়নি, কেন্দ্র প্রতিনিয়ত বঞ্চনা করছে। গত 20শে ডিসেম্বর আপনাদের সকলের মনে থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বয়ং বলেছিলেন যে আধিকারিক পর্যায়ে গোটা বিষয়টি দেখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে বলেছিলেন যে ইতিবাচক চর্চা হয়েছে। ফলে বাংলার যারা বঞ্চিত মানুষ তারা কিন্তু একটা আশায় ছিল যে একটা হয়তো সুরাহার পথ বেরোতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছুই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময়, সেই সময়সীমার মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না দেখলে 2রা ফেব্রুয়ারি থেকে, আগামী 2রা ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু থেকেই বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে তিনি ধর্ণা অবস্থান কর্মসূচি নিতে চলেছেন এবং সেখানে কেন্দ্রীয় বঞ্চনাকেই প্রধান করে দেখাবে তৃণমূল কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এটি একটি রাজনৈতিক ইস্যুও হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও ঠিক তৃণমূল কংগ্রেসের পাল্টা বার্তা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির দাবি যে এ রাজ্যে ক্যাগের দাবি অনুযায়ী প্রায় 1,95,000 কোটি টাকা বা প্রায় 2 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। কতটা সত্যি এই অভিযোগ? কি জবাব আছে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কাছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন যে ক্যাগের রিপোর্ট বিধানসভায় দেখা হবে। তিনি খুব একটা গুরুত্ব দেননি বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যে। আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে প্রথমেই তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ, রাজ্য বিজেপির মুখপাত্র সুদীপ্ত গুহ, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী এবং আমাদের সঙ্গে রয়েছেন আসাদুল্লাহ গায়েন, সিপিএমের মুখপাত্র আসাদুল্লাহ গায়েন। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, যে আলোচনায় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবেই কংগ্রেসকে বার্তা দিয়েছেন যে ঠিক একলা চলবে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, একটি আসনও ছাড়া হবে না কংগ্রেসকে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব। বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে।
রাহুলের ন্যায়যাত্রা দ্বিতীয়বার ঢুকেছে বাংলায় বিহার থেকে মালদার রুটে। তার কয়েক কিলোমিটার দূরেই মমতার সরকারি মঞ্চ, সেখান থেকেই কংগ্রেস ও সিপিএমকে একযোগে বিঁধলেন মমতা। কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে বার্তা দিলেন বিজেপির বিরুদ্ধে বাংলায় একাই লড়বে তৃণমূল। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের প্রথম থেকেই অভিযোগ ছিল বাংলায় জোটের কাঁটা অধীর চৌধুরী। দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অধীরের বিরুদ্ধে আক্রমণ শানান। তবে বুধবারের জনসংযোগ সভা থেকে তৃণমূল সুপ্রিমোর হুঙ্কারে জানা গেল জোটের পথে কাঁটা বিঁধে অনেক জায়গায় লাগাতার মমতার নাম করে আক্রমণ। দুটি নয়, বাংলায় বহু আসনের দাবি কংগ্রেসের। সিপিএম এর হাত না ছাড়ায় বিরক্ত মমতা। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। উত্তরবঙ্গে প্রথমবার বাংলায় কংগ্রেসের ন্যায়যাত্রা ঢোকার আগেই একা লড়াইয়ের বার্তা দিয়েছিলেন মমতা। কিন্তু রাহুলের যাত্রা মালদায় ঢুকতেই জোটের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। বাংলায় জোট ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল, এবার মমতার তোপে তা আরও স্পষ্ট। যদিও তৃণমূলের বিরুদ্ধে এখনও কংগ্রেস নেতৃত্ব সরাসরি আক্রমণে নামেননি। কলকাতা টিভি। আমি একদম প্রথমে আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীর কাছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই বলছেন যে তৃণমূল কংগ্রেস মানে কংগ্রেসকে আগে সিপিএম এর হাত ছাড়তে হবে। কি বলবেন? মানে সিপিএম এর হাত ছাড়বো কেন, কি মানে কারণটা কি? ওনার যদি না পোষায় উনি জোটে থাকবেন না। উনি জোটে থাকবেন না এটা বহুকাল আগের থেকে আমাদের মতন অনেক প্রান্তিক কর্মী বলেছে। এটা আমরা অ্যাজুম করেই নিয়েছিলাম উনি জোটে গেছেন ঘোট পাকাতে। এবং সিপিএমকে এখানে বাহানা বানানোর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কারণ নেই। আপনার পোষালে আপনি থাকবেন, আপনার না পোষালে আপনি ঢিল ফিল মেরে বেরিয়ে যাবেন, যেটা আপনি করছেন। বিষয়টা কি জানেন তো, আই নিড এ রিজন টু কুইট। উনি এমনি অর্ধেক রাস্তার টিকিট কেটেই ট্রেনে উঠেছিলেন এবং মাঝপথে উনি ট্রেন থেকে নেমে যাবেন আমরা জানতাম, কারণ ওনার উপরে অনেক চাপ আছে। ওনার দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচানোর চাপ আছে, ওনার পরিবারের লোকেদের বাঁচানোর চাপ আছে। সেই জন্য ইন্ডিয়া জোটকে ফ্রুটফুল করা বা একটা শেপ দেওয়া তা জোটের মধ্যে থেকে অনেস্টলি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। এই আশঙ্কা তো আমরা বরাবর প্রকাশ করে এসেছি, এটা তো আজকে হঠাৎ নতুন করে কেউ বলছে না। তা সেই জন্য উনি কি বললেন না বললেন, আমরা সিপিএমের হাত ধরবো কি সিপিএমের হাত ছাড়বো সেটা কংগ্রেসের নিজস্ব ব্যাপার। আমরা সিপিএমের সঙ্গে আগেও জোট করে লড়াই করেছি, ফলাফল গণদেবতার উপরে ছেড়ে দেবো, যা হবে হবে। এইটা নিয়ে এত ভাবনা চিন্তা করার আর ওনার এত চিন্তা করার কোনো কারণ নেই। উনি বরং ক্ষমা চান যে রাহুল গান্ধীর মতন একজন ন্যাশনাল লিডার পশ্চিমবঙ্গে এসছে, তাকে একটা তাঁবু অবধি কেন খাটাতে দেওয়া হয়নি বহরমপুর স্টেডিয়ামে। কথা বলছেন আপনাদের একজন মুখপাত্র বলছেন যে রাহুল গান্ধীর গাড়িতে ঢিল মেরেছে নাকি তৃণমূল কংগ্রেস, একদম নাম করে বলছে তৃণমূল কংগ্রেস, এদিকে আপনাদের জাতীয় কংগ্রেস অন্য বক্তব্য রাখছে, কোনটা ঠিক? না না, সেটা হতে পারে, মানে আপনি জাতীয় মুখপাত্রের কথা উনি হয়তো জানেন না গ্রাউন্ড রিয়ালিটি। উনি তো ন্যাশনাল লিডারের, উনি শুধু জাতীয় মুখপাত্র নন, উনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। সেই মুহূর্তে যখন হয়তো প্রেস করছিলেন ওনার কাছে সঠিক খবর পৌঁছয়নি। তা ওনার থেকে তো জয়রাম রমেশও বলেছেন একই কথা। আমি তো জয়রাম রমেশের কথাই বলছি, উনি সুপ্রিয়া শ্রীনাথেও একই কথা, এটা লিখিত বিবৃতি দিচ্ছেন, উনিও তো তাই বলছেন। আমি তো সেটা যখন ওনারা বিবৃতি দিচ্ছেন বা বলছেন হয়তো সঠিক খবর পৌঁছয়নি, তার মানে এই নয় যে অধীর রঞ্জন চৌধুরী যে ইঙ্গিত করেছে বা আমাদের রাজ্য স্তরের আরেকজন মুখপাত্র শ্রী সৌমু আইচরায় যে কথাটা বলেছে সে কথাটা ভুল। ওনারা নিশ্চয়ই, ঘটনাটা যদি কাটিহারে ঘটেছে তাহলে বাংলার তৃণমূল দোষী হয়? ঘটেনি, হরিশ্চন্দ্রপুরে ঘটেছে, মালদার হরিশ্চন্দ্রপুরে ঘটেছে। যেই সময় ঘটনাটা ঘটেছে তার এক ঘন্টার মধ্যে আমি অন্য একটি বৈদ্যুতিন মাধ্যমের চ্যানেলে ছিলাম। আমি খুব ভালো জানি কোথায় ঘটনাটা ঘটেছে, কি কারণে ঘটানো হয়েছে। দেখুন প্রথম দিন থেকে, দেখো মর্নিং শোজ দ্য ডে, প্রথম দিন থেকে এই যাত্রা
মিটিং করতে দেব না। বেশ বেশ বেশ। না, 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 শেষ করে বেশ করলে হবে না। এটা দেশের ব্যাপারে very serious issue। এখানে আপনি সুমন রায়চৌধুরীর সঙ্গে জয়রাম রমেশ সুপ্রিয়া শ্রীনাথকে যোগ করে দিয়েছেন। আমাকে আমার কথা শেষ করতে দিতে হবে। প্রথম দিন থেকে এখানে তাবু খাটাতে দেব না, ওই মাঠ নেব না, ওই পিডব্লিউডির গেস্ট হাউসে লাঞ্চ করতে দেব না। তো প্রথম একটা পাবলিক মিটিং করতে দেয়নি, 4টে জেলা ঘুরবে রাহুল গান্ধী। কি সমস্যা ছিল? কিসের ভয় ভারত জোড়ো ন্যায় যাত্রাকে নিয়ে? আচ্ছা, শিলিগুড়ি এবং মালদা উত্তর দিনাজপুরে মানুষের ঢল দেখে বুঝতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কোথায়। আমি আসবো কোহিনুর মজুমদারের কাছে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। আপনাকে স্বাগত জানাই আমাদের আলোচনায়। কোহিনুর, যেটা আপনার কাছে জানতে চাইবো, যে এই যে খুব স্পষ্টভাবে আজকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে একলা চলো, এবং এখানে আপনি কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যটাও আপনি শুনেছেন, আপনার মানে এই যে একলা চলো, তাহলে ইন্ডিয়া জোটে কি আপনারা নেই? দেখুন, আমরা আবার বলছি যে কেন্দ্রের কংগ্রেসের প্রতি আমাদের সমর্থন আছে। যারা বিজেপির বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বা আমাদের সংখ্যাগরিষ্ঠ আমাদেরকে নিয়ে, আমাদের সংসদ সংখ্যাকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, আমরা তাদেরকেই সমর্থন করব 100%। এর বাইরে কোনো কথা নেই। 1 2 নম্বর হচ্ছে, আপনাকে আজকেও দেখেছেন একটা কাটিয়ারের ঘটনা। এবার আমার সমস্যাটা তো আমার নয়, সমস্যাটা হচ্ছে আপনারা বলেন যে আপনি কোন কংগ্রেসকে সমর্থন। আপনি দেখছেন জয়রাম রমেশের স্ট্যান্ডার্ডের কংগ্রেসের লিডার তিনি একটা কথা বলছেন, আর বাংলার কংগ্রেসের লিডার আরেক কথা বলছে। তো স্বাভাবিক, যে কংগ্রেসের উপর এবং নিচ, মানে আগা এবং গোড়া একসাথে নেই, তাদের সঙ্গে জোট করার অর্থ কি আপনি সেটা বলুন তো। 2, কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে, গত বিধানসভা যেটা জেনারেল ইলেকশন হয়েছিল, সেই জেনারেল ইলেকশনে তাদের যে মোস্ট উইনিং প্রবাবিলিটি যেই দুটো লোকসভা, তার মধ্যে সবচেয়ে সেফেস্ট বিধানসভায় একটা 1,72,000 ভোটে জিতেছিল সুজাপুর আব্দুল গনি, যেটা তাদের সিটিং এমপি আছে। আরেকটি বহরমপুরে বিজেপি জিতেছিল এবং কংগ্রেস 3rd পজিশন হয়েছিল মনোজ চক্রবর্তী। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন, কিন্তু কন্টিনিউ এখানে সারাটা বছর প্রদেশ কংগ্রেসের সভাপতি বিজেপির মতো করে কথা বলবে, বিজেপি স্টাইলে কথা বলবে, এবং পারলে কোনো কোনো সময় বিজেপির চেয়ে বেটার বলবে। আপনি তার কাছে তাকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস কর্মীরা যাবে কি করে? তিনি যদি প্রার্থী, আসলে অবশ্য আমিও যাই না আজকের দিনে দাঁড়িয়ে যে বহরমপুরে তিনি প্রার্থী হবেন এটা আমি জানি, কিন্তু কোন প্রতীকে হবে সেটা আমি জানি না, সেটা কংগ্রেসও জানে না যে কোন প্রতীকে হবে। তো স্বাভাবিকভাবেই আপনি দেখছেন এটা। আমি শুধু একটা কথা বলবো, যে আমরা খুব ক্লিয়ার কাট একটা পিকচার বলি, যে রাহুল গান্ধীর গাড়িতে যে ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক। এর পেছনে যদি কোনো অভিসন্ধি থাকে কারুর, সেটা নক্কারজনক। কিন্তু রাহুল গান্ধী যিনি এআইসিসির লিডার, সেখান থেকে আমরা জানতে পারছি ঘটনাটি কাটিয়ারে ঘটেছে, এবং ব্রিফিংও আমি যে টুইটারে পড়লাম যে সামনে একজন চলে এসছে, গাড়িটা ব্রেক মারতে বাধ্য হয়েছে এবং এরপর পেছন থেকে একটা কলিশন হয়েছে, এরকম একটা মানে অন্তত কংগ্রেসের পক্ষ থেকে এটা আমি জানতে পেরেছি। এবার আপনি অঙ্কুরদা, আপনি প্রদেশ কংগ্রেসকে ওভারল্যাপ করতে বলবেন, তার মানে সুমনদা বললেন যে কেন্দ্রীয় কংগ্রেস কিছু জানে না, সত্যি বলে জানে না। একটা অনুরোধ, ফিরে আসছি এই আলোচনা, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনা চলছিল তা জোটের বিষয়ে আলোচনা, যে জোটে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একলা চলার বার্তা দিচ্ছেন তিনি। আমি আসবো সিপিএম এর কাছে। কংগ্রেস যদি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাত ধরে, বামেরা প্রাসঙ্গিক থাকবে বাংলায়? এমনিতেই ভোটের শেয়ারটা আপনি জানেন খুব ভালো করে। আমি তার আগে দুটো কথা বলি, যে বিষয়ে একটু আলোচনা হচ্ছিল সেটা আমি দু একটা কথা না বললে হয় না। সেটা হচ্ছে যে রাহুল গান্ধী একটা ন্যাশনাল লিডার, এটা মনে রাখতে হবে। সবাই জানেন যে তার বাবা, মানে বাবাকে হত্যা করা হয়েছিল, তার ঠাকুমাকে হত্যা করা হয়েছিল, তার স্বভাবতই তার যে নিরাপত্তা, তার নিরাপত্তার একটা যে ব্যবস্থা থাকা দরকার। এ রাজ্যে এসছেন, তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করতে এসছেন। পশ্চিমবঙ্গ সরকারের কি এতটুকু দায় দায়িত্ব ছিল না যে তার নিরাপত্তার ব্যবস্থা করা? একদমই কিছু করেনি। উল্টে
তাকে সে যাতে মিটিং করতে না পারে, সে যাতে কোনো পিডব্লিউডির গেস্ট হাউসে যাতে লাঞ্চ করতে না পারে, বিভিন্নভাবে কোচবিহার থেকে বিভিন্ন জায়গায় তাকে অসহযোগিতা করা হয়েছে। এবং গাড়ির কাঁচ ভাঙুক আর কোহিনুর বাবুর কথায় ধাক্কা লেগে ভাঙুক, আপনি কোট করলেন তো, সেটা কোট করলেন, যাই হোক যেভাবেই ভাঙুক, পেছনের কাজটা আমরা দেখেছি সম্পূর্ণ চুরমার হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য রাজ্য থেকে হয়েছে, যেটাই হোক না কেন এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কোনো একটা তদন্তের নির্দেশ দিলেন না, এফআইআর করেনি, নির্দেশ দিলেন না। তিনি একটা রাজ্যের কংগ্রেস এফআইআর করুক না করুক, সোমোটো অনেক কিছু করা যায়, সোমোটো অনেক কিছু করা যায়। আমি আপনার কাছে গাড়ির কাছের থেকেও যেটা বিষয় আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে, কংগ্রেস তৃণমূলের বোঝাপড়া হলে আপনাদের অবস্থা, কংগ্রেস তৃণমূলের বোঝাপড়া হোক বা না হোক সেটা বড় কথা নয়। আমরা বরাবরই বলে এসেছি যে আমাদের অবস্থানটা পরিষ্কার প্রথম দিন থেকে, যে আমরা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আমরা এই রাজ্যে ভোট আসবো। সুদীপ্ত গুহর কাছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তা কি আপনাদের খানিকটা বাংলায় রেজাল্ট ভালো হবে বলে মানে এরকম একটা আশা যোগাচ্ছে? দেখুন, ফ্রম দি ভেরি বিগিনিং ওরা যা যা পারমুটেশন কম্বিনেশন করছে এই স্টেটে, তার কোনোটাতেই কোনোভাবে আমাদের রেজাল্টের উপর কিছু নির্ভর করে না। আমরা 35টা সিট জিতবো, আমরা 35টা সিট জিতবো, এই ব্যাপারে আমাদের কোনো, এই দেখুন আপনি ওদের মাঝখানে আমার মাঝখানে বলছেন আপনি, আমরা 35টা জিতবো, 35টা আমরা জিতবই। কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি প্রথম থেকেই কংগ্রেসের উপর, আপনি যদি পুরো রাজনীতি দেখেন ওনার, এইভাবে চাপ দিয়ে আজকে মমতা ব্যানার্জি, আমি জাস্ট ওদের ইন্টারনাল ব্যাপার তবুও বলছি, 2004-এ কংগ্রেস জিতেছিল 6টা সিটে, তৃণমূল জিতেছিল 1টা, তাহলে 2009-তে তাহলে সেই বুঝে আসন ভাগ করার কথা ছিল। কিন্তু 2009-তে ওদের কিন্তু ওই 6টা না 7টা সিট দিয়েছে না 12টা সিট দিয়েছে, দিয়ে এরা 29টা সিট নিয়েছিল মমতা ব্যানার্জি। ফলে আজকে যে ফর্মুলা মমতা ব্যানার্জি এদের দিচ্ছে যে তোমরা দুটো আছে, দুটোর বেশি দেবো না, সেই ফর্মুলা সেদিন মাইনি। কারণ মমতা ব্যানার্জি জানেন যে ওরা যেদিকেই থাকুক ওদের প্রেসার দিলে কংগ্রেস কিন্তু, আমি কন্টিনিউ করব, জাস্ট কারণটা বলে দিচ্ছি। সেকেন্ড রেজাল্ট হওয়ানি মানে 2004-এ কোন কোন কনস্টিটিউয়েন্সিতে সেকেন্ড হয়েছিল তৃণমূল, সেখানে তৃণমূল কন্টেস্ট করেছিল। আবার বলছি 2004 এবং 2006 মানে কি জোট হলো সেটা নিয়ে এরা জানে আমি চাপ দেবো, চাপ দিলে কংগ্রেস কিন্তু, এবং আপনি দেখছেন আপনার বক্তব্য সুমনদা কিন্তু সত্যি কথা বলছে, না শুনুন, সুমনদা কিন্তু কোনো চেঞ্জ হবে না, আমরা 35। বিজেপি যথেষ্ট আত্মবিশ্বাসী এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যে তারা 35টি আসন পাবেই। কিসের ভিত্তিতে বলছেন সেটাও অবশ্য আমরা আলোচনা করব এই বাংলা বলছেন মঞ্চে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। 36 হবে না? ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে জোটের পথে কাঁটা বিঁধে রয়েছে অনেক জায়গায়। এ রাজ্যের যে কংগ্রেস নেতৃত্ব তারা বারংবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করছে, এবং শুধু তাই নয়, বিজেপির থেকে এক কদম এগিয়ে তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। আমি সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের ভার্সনটা ঠিক কি, জয়রাম রমেশ কেন্দ্রীয় জাতীয় মুখপাত্র, তিনি কি বলছেন আমরা একবার শোনাবো দর্শকদের। जो कहा है वो हकीकत है कि इंडिया गठबंधन में है, इंडिया गठबंधन में होकर ही हम बीजेपी का मुकाबला करेंगे। टीएमसी का मकसद है बीजेपी को हराना, कांग्रेस का मकसद है बीजेपी को हराना। क्या सीट शेयरिंग को लेकर बातचीत चल रही है टॉप लेवल पे? हमारी ओर से तो चल रही है, हालांकि मैंने अखबारों में पढ़ा है कि ममता जी ने कहा है 42 सीटों में वो लड़ेगी, पर हमारे ओर से हम चाहते हैं, देखिए जब हम समझौता करते हैं, समझौता का मूल सिद्धांत क्या होता है? लेन देन, हमें कुछ लेना है, हमें कुछ देना है, सिर्फ लेना नहीं है देना भी है। सभी पार्टियों को इसको पहचानना है। हम उम्मीद करते हैं कि शीघ्र ही औपचारिक तौर से जो सीट शेयरिंग फॉर्मूला है उसकी घोषणा दोनों ओर से की जाएगी। अब तो एक तरफा घोषणा हुआ। আমি আসবো সুমন রায়চৌধুরীর কাছে। জয়রাম রমেশ খুব স্পষ্টভাবে বলছেন যে কংগ্রেস বিজেপিকে হারাতে চায়, তিনি বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেসও বিজেপিকে হারাতে চায়। প্রদেশ নেতৃত্ব বলছে তারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে সহযোগিতা করতে চায়। তাহলে আপনাদের দল দু জায়গায় দুরকম ভাবে চলছে। জয়রাম রমেশ বলেছেন কংগ্রেস বিজেপিকে হারাতে চায়, আর জয়রাম রমেশ একথাও বলেছেন যে উনি বিশ্বাস করেন, কোট আনকোট বিশ্বাস করেন যে তৃণমূলও বিজেপিকে হারাতে চায়। কিন্তু এই প্রদেশ নেতৃত্ব বিশ্বাস করে না। প্রদেশ নেতৃত্ব কি করলো না করলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে
জয়রাম রমেশজি বলেছেন উনি বিশ্বাস করেন তৃণমূল হারাতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল বিজেপিকে হারাতে চায় না। বিজেপিকে যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে চাইতো তাহলে প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় তার দল, তার দলের মুখপাত্র ন্যারেটিভ চেঞ্জ করত। পয়েন্ট নাম্বার 1, মমতা বন্দ্যোপাধ্যায় এককালে রাহুল গান্ধীকে বলেছিল বসন্তের কোকিল, আজকের মিটিং থেকেও বলেছে কোকিলরা আসছে বাংলায় ভোট লড়তে। তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি রাহুল গান্ধীকে কোকিল আখ্যা দেয়, তারপরে উনি কি করে আশা করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বা দলের যারা রাজ্য স্তরের মুখপাত্র আছে ওনাকে আমি তাহলে জয়রাম রমেশ কেন এটা এই যে আপনারা যেমন মনে করছেন যে রাহুল আমরা কি আপনারা আশা করেন কি করে তাহলে জয়রাম রমেশের গায়ে লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নৈবেদ্য সাজিয়ে দেব? আপনারা নৈবেদ্য যেমন সাজাচ্ছেন না, জয়রাম রমেশ কেন সাজাচ্ছেন? উনি একজন সর্বভারতীয় নেতা, অত্যন্ত সংবেদনশীল একজন নেতা, আমাদের জাতীয় মুখপাত্র এবং জাতীয় সাধারণ সম্পাদক। উনি অনেক ওনার এক মিনিট, ওনার কথাটা চলবে না আপনার কথাটা চলবে? বুঝতে পারছি। তাহলে আমি উঠে চলে যাই ল্যাপেল খুলে, আপনারা ওনার কথা শুনুন আর নিজেরা তর্ক বিতর্ক করে যান। তাহলে কলকাতা টিভিকে বলুন যে জয়রাম রমেশকে প্যানেলে ডাকতে, আমাকে না ডাকতে। না, দলের মধ্যে আপনি যখন বলছেন সোহনবাবু যে দলের মধ্যে উনি একজন বরিষ্ঠ নেতা, উনি তার অনেক বড় পদও রয়েছে, তাহলে শেষ পর্যন্ত তিনি তো এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উনি তো সবসময় চাইবেন না, উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বসন্তের কোকিল বলতে পারবেন না। দেখুন, কংগ্রেস একটা 137 বছরের রাজনৈতিক শক্তি, তার একটা আইডিওলজি আছে। 46 বছর, 46 বছর। আপনার 1978 আপনাদের পার্টি তৈরি হয়েছে ইন্দিরা কংগ্রেস নামে। ওই 137 ওটা অন্য দল, গোলাবেন না প্লিজ। আপনি কি চাইছেন যে আপনি বাকি প্যানেলটা কথা বলতে পারবেন? না, আপনি কি সেটা চাইছেন? আমি খুব ভালো করে জানি আপনাকে এমনি পারবো না, আমি এমনি আমার টাইম দেওয়া হবে না। এবার বিষয় সেই জন্য আপনি আমার ইন্টারাপ্ট করে টাইম নিয়ে নেন। আমি ওটা বলুন যে 46 বছরের পার্টি। বিষয়টা হচ্ছে আপনি একটু আগে সুপ্রিয়াজির কথা বলছিলেন, জয়রাম রমেশের কথা বলছিলেন। দেখুন, ওনারা একটা ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে কথা বলে। ওনারা তো বুঝতে পারেন না যে ভদ্রমহিলা গিয়ে ওনাদের সঙ্গে চেয়ারে বসে একসঙ্গে কফি খাচ্ছেন, সেই ভদ্রমহিলাই বাংলাতে ফিরে এসে রাহুল গান্ধীকে কোকিল ডাকছে আর বাংলার কংগ্রেসীদের উপরে অত্যাচার করছে। অর্থাৎ সুমন রায়চৌধুরী এতটা পরিণত নন জয়রাম রমেশ, বা তার কাছে কোনো তথ্য পৌঁছয় না, তিনি এতটাই অপরিণত যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে কি বলেন আমি ডিসকাস করছি না, আপনি বললেন ওরা তো এতটা বোঝেন না, আপনি বলেছেন খুব স্পষ্ট ভাবে বলেছেন। আবার রিপিট করছি, ওরা এতটা বোঝেন না, বলেছেন আপনি বোঝেন না, বুঝতে পারছেন না। আমি অ্যাঙ্কারের সঙ্গে কথা বলছি, শেষ করুন। আমি পরিষ্কারভাবে বলতে চাইছি, ওনারা সর্বভারতীয় প্রেক্ষিতে কোনো স্টেটমেন্ট দিতেই পারেন, কিন্তু ডে টু ডে যে সমস্যাটা বাংলার কংগ্রেস ফেস করছে, অবশ্যই সেই খবর এই অভিযোগটা রয়েছে যে বসন্তের কোকিল বলা, এটাও কি একটা যাদের সঙ্গে আপনাদের আজকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকেও বলেছেন, আমি বলছি তো, আমি অস্বীকার করছি না, এটা সকলেই শুনেছেন। সেটা কি খুব একটা মানে ভালো বিষয় যাদের সঙ্গে আপনাদের জোটের একটা কথাবার্তা চলছে? যে এত সুন্দরভাবে অ্যাড্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলেছেন যে আমি রাহুল গান্ধী আমার থেকে বয়সে ছোট হয়, আমি তাই নাম ধরেই বলছি, যে ওর গাড়িতে আক্রমণ করেছে, প্রথমত ঘটনাটা আমার জুরিসডিকশনের মধ্যে হয়নি, পরে আমি খবর নিলাম এটা হয়েছে। যে বা যারা ওর গাড়িতে যদি আক্রমণ হয়ে থাকে, যে বা যারা করেছে, আমরা শুনেছি, সেটা নিন্দনীয় এবং সেটা নক্কারজনক। সহনশীলতা এখানে বোঝা যায় না। আমার খুব অবাক লাগলো, মানে আমি যখন শুরু করেছিলাম আমার ধারণা ছিল যে প্রদেশ কংগ্রেসের আমাদের প্রতি আস্থা নেই, না থাকাটা স্বাভাবিক, এবং ওদের আস্থা না থাকাতে বিধানসভায় যে খুব আস্থার এদিক ওদিক হবে তা নয়। কিন্তু আমি যা বুঝলাম এখানে এই মিনিট 35 আলোচনা হওয়ার পর, যে আমাদের চেয়ে বেশি ওদের কেন্দ্রীয় নেতৃত্বের উপর ওদের আস্থা নেই। ধরুন জয়রাম রমেশ যেটা বলছেন আর এখানে সৌম্যবাবু যেটা বলছেন, এ দুটো তো এক নয়, দুটো আলাদা এবং আইডেন্টিক্যালি আলাদা, নর্থ সাউথ, 180 ডিগ্রি 90 ডিগ্রি, এই 180 ডিগ্রি 360 ডিগ্রি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আইদার তথ্য পৌঁছয় না, আর প্রদেশ কংগ্রেসের নেতারা বোঝাতে পারে না, আরেকটা হতে পারে মারাত্মক জিনিস, সেটা প্রদেশ কংগ্রেসকে পাত্তাই দেয় না, থাকছে থাকুক, না থাকছে না থাকুক, কোট আনকোট তৃণমূলীরা পিটছে পিটুক, আমার তৃণমূলকে দরকার
শুরু হয়ে যাক প্রদেশ এই মুহূর্তে কোহিনুর আমি একটা খবর দর্শকদের দিতে চাইবো। আপনারা সকলেই জানেন তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে, এবং এই মুহূর্তে তিনি রাজভবনে যাচ্ছেন হেমন্ত সোরেন ইস্তফা দিতে। চম্পাই সোরেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলেই এখনো পর্যন্ত খবর। বিধায়ক দলের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে চম্পাই সোরেনের নাম উঠে এসেছে। এর আগে আমরা শুনেছিলাম হেমন্ত সোরেন তার স্ত্রীকে হয়তো এই জায়গায় নিয়ে আসতে পারেন, যেমনভাবে একসময় লালু প্রসাদ যাদব রাবড়ি দেবীর নাম এনেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন রাবড়ি দেবী। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হেমন্ত সোরেন তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে রাজভবনে যাচ্ছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন এর আগে হেমন্ত সোরেন মাঝখানে দীর্ঘক্ষণ তিনি নিখোঁজ ছিলেন, তারপরে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডির সেই টানা 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন হেমন্ত সোরেন। রাজভবনে যাচ্ছেন হেমন্ত সোরেন, তার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন, ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি বিধায়ক দলের বৈঠকে সেই সিদ্ধান্তই হয়েছে, হেমন্ত সোরেনকে টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, ইস্তফা দিতেই যাচ্ছেন বলে খবর। আপনাদের জানিয়ে রাখি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হেমন্ত সোরেন, এমনটাই খবর এখনো পর্যন্ত। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হেমন্ত সোরেন। হোম মিনিস্টার ঝাড়খণ্ড সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে তার ডেপুটি চিফ সেক্রেটারিকে ইতিমধ্যেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। রাজ্যপালের সঙ্গে বিধায়করা সবাই দেখা করবেন। একটা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হেমন্ত সোরেন এবং তার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এই মুহূর্তে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এবং বেশ কয়েকজন বিধায়কও সেখানে রয়েছেন। একটা উত্তেজনা কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখনো পর্যন্ত যে খবর আসছে হেমন্ত সোরেন তিনি রাজভবনে গিয়েছেন। যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন বলেই এখনো পর্যন্ত খবর। আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়। কোহিনুর মজুমদার বক্তব্য রাখছিলেন। কোহিনুর, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একজন এই হেমন্ত সোরেন, তার বিরুদ্ধেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং গ্রেপ্তারির হয়তো কেউ বলছেন হয়ে গেছেন, এখন কেউ বলছেন গ্রেপ্তার হবেন, অন্তত রাজভবনে চলে গিয়েছেন ইস্তফা দিতে। কি মনে করছেন, এটার পেছনেও কি আপনারা অন্য কোনো কারণ দেখতে পাচ্ছেন? না, হেমন্ত সোরেন যদি হেমন্ত বিশ্ব শর্মা হতেন তাহলে গ্রেপ্তারি হতো না, তাহলে ঝাড়খণ্ডে বিজেপির মুখ্যমন্ত্রী হতো। এবার হেমন্ত সোরেন হয়ে গেছে বলে মানে সে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দলের নেতা, তিনি সারেন্ডার করেনি হেমন্ত বিশ্ব শর্মার মানে তাই জন্য আর হয়নি। দেখুন, লোকসভা নির্বাচন আসছে, একদম শেষ মরণ কামড়, যে করেই হোক বার করতে। মানে এই কারণে নীতিশ কুমারকে টেনে নেওয়া, হেমন্ত সোরেনকে সরিয়ে দেওয়া। দেখুন, নীতিশ কুমারের ক্ষেত্রটা অনেকগুলো, নীতিশ কুমার তো নিজে এসে বেরিয়ে বলছেন না, আমিও শুনতে পাইনি যে কেন তিনি এদিক ওদিক হচ্ছে। নীতিশ কুমারের পার্টিটাই তুলে দিচ্ছিল বিজেপি, যখন নীতিশ কুমার বিজেপি থেকে আসছে। নীতিশ কুমার 17টা কনস্টিটিউয়েন্সিতে ক্যান্ডিডেট দিয়েছিল গতবার, 16টায় জিতেছিল, 16টা তার সিটিং এমপি আছে।
আমি জানি না 16টা তার থাকবে কি না সিটিং এমপি, তার আগে সবাই বিজেপি জয়েন করে ফেলবে কিনা জানি না। নীতিশ কুমারের প্রেক্ষিত তখন এখানের ব্যাপারটা হচ্ছে বরাবরই আপনি দেখতে পাচ্ছেন যে দল যার নেতা মাথা নিচু করছে না সে গ্রেফতার হচ্ছে। দেখি সঞ্জয় রাউত এই অভিযোগের প্রেক্ষিতে একবার বিজেপির বক্তব্য শুনি। সুদীপ্ত গুহ, হেমন্ত সোরেনকে ডাকা হয়েছে, 7 ঘন্টা জেরা করা হয়েছে, জেরার পর ও বুঝে গেছে যে ও ফেসে গেছে, ওর বাঁচার কোনো রাস্তা নেই, ও রেজিগনেশন দিয়েছে। এখানে অন্য কোনো ন্যারেটিভ আসে কী করে? ওকে তো গ্রেপ্তার করেনি, ওকে 7 ঘন্টা জেরা করেছে, ও জেরার পর বুঝতে পেরেছে ও যা যা চুরিচামারি করেছে সব ফেসে গেছে, এবং যে জন্য ও রেজিগনেশন দিয়েছে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিচ্ছেন, দিল্লির মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিচ্ছেন, যেদিন তাদের ডাকা হবে। এই যে কথাটা বলছেন আপনারা, মানে ইডিতে এক একজনের ক্ষেত্রে এক এক রকম পদক্ষেপ করে, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। পঞ্চমবার তলব করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে, তার এগেইনস্টে কোনো অ্যাকশন হয়নি। আপনারা বললেন মানে বিজেপির নেতারা বারবার টুইট করলেন যে প্রচুর অ্যাকশন নেওয়া হবে। এদিকে 13 বার তলব করা হয়েছে বাংলার মন্ত্রী মলয় ঘটককে, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর যাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিয়েছেন, যাদেরকে আপনারা জেলে টেলে রেখেছেন, তাদের মধ্যে অনেকে কিন্তু আবার বেরিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে এমন কোনো এলিগেশন আপনারা প্রুভ করতে পারেননি, ইডি সিবিআই প্রুভ করতে পারেনি, যাদেরকে অ্যাটলিস্ট জেলে পর্যন্ত রাখা যায়। অনুব্রত মণ্ডলের মনীষ কোঠারি বেরিয়ে গিয়েছেন, এনামুল হক বেরিয়ে গিয়েছেন, একের পর এক লোক তো বেরিয়ে গিয়েছেন, বিকাশ মিশ্র বেরিয়ে গিয়েছেন। অনুব্রত বেরিয়েছে, পার্থ বেরিয়েছে, বেরোয়নি। বছর হয়ে গেল কামদুনির কনভিকশন হয়নি, আর আপনি বলছেন 1 বছরে কনভিকশন 12 বছর হয়ে গেল। আরে ভাই 1.5 বছর হয়েছে, ভাই 1.5 বছর হয়েছে, আমি বলছি না। আরে 1.5 বছর যে মিথ্যে কথা বলছেন আপনি। না না, সবাইকে ছেড়ে দিয়েছে, 1.5 বছরে হয়েছে। 6টার মধ্যে 5টা লোককে ছেড়ে দিয়েছে, কনভিকশন হায়ার কোর্টে গেছে। আরে ছেড়ে দিচ্ছে, আপনি কথা বলতে দিচ্ছেন না। আরে আপনি যদি মিথ্যা কথা বলেন, আরে মিথ্যা কথা তো আপনি টপটপরে সবকটা মিথ্যা কথা বলেছেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরুদ্ধে যাব, বিজ্ঞাপনের পর আবারও ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, তা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন জোট নিয়ে তিনি যেমন বার্তা দিয়েছেন আজকে, ঠিক একই সঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকসভা নির্বাচনের আগে বঞ্চনার ইস্যুতে সাম দিয়েছেন। খুব স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ রাজ্যের মানুষ 100 দিনের যে কাজ করেছে সেই টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, বিপুল টাকা এ রাজ্যে বকেয়া রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সে টাকা দিচ্ছে না। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদে তিনি বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি নিয়েছেন। এবং ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তার বক্তব্য, দুর্নীতির অভিযোগ করেছেন তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে। তার বক্তব্য, প্রায় 2 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এবং এই 2 লক্ষ কোটি টাকার দুর্নীতির পেছনে তার বক্তব্যের ভিত্তি ক্যাগের রিপোর্ট। কি বিষয়টি, ঠিক কি অভিযোগ রয়েছে, আমরা দেখাবো এই প্রতিবেদনের মাধ্যমে দর্শকদের। আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, 156টা টিম এসছে, কথাও বলেছে। যদি ওরা না করে, আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বিক্ষোভ, আন্দোলন, ধর্ণা, বাংলার বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়া দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও জট খোলেনি। বাংলার বকেয়া পেতে কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগে 100 দিনের কাজের টাকা তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার। এই রকম পরিস্থিতিতে ক্যাগ রিপোর্ট হাতিয়ার করে পাল্টা বাংলার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন সুকান্ত মজুমদার। মূলত 3 দফতরের খরচ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। গ্রামোন্নয়ন, নগরায়ন, শিক্ষা। প্রথম যে বিষয়টি ক্যাগ সামনে এনেছে তা হচ্ছে প্রায় 1.95 লক্ষ মিসিং ইউটিলাইজেশন সার্টিফিকেট। তাহলে ক্যাগ প্রশ্ন তুলেছে যে এই টাকা তো জনগণের টাকা, এই জনগণের টাকা গেল কোথায়, কার কাছে গেছে? কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই। শুধু তাই নয়, এই 1.95 লক্ষ টাকার মধ্যে 18 থেকে 21 শুধু এই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। অ্যাসেম্বলির কমিটি সিএজি রিপোর্ট দেখে, এটা মাথায় রেখো। পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে,
যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার, ওদের নিজেদের জিজ্ঞেস করো কত হাজার কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে, আগে সেটার উত্তর দিই। 2023 থেকে 2024-এর বাজেটে বাংলার জন্য 1 টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা সমস্ত বন্ধ। এবার জুড়ল ক্যাগের রিপোর্ট। কিভাবে এর মোকাবিলা করবে তৃণমূল? পিএম কেয়ার ফান্ডে যে হাজার হাজার কোটি টাকা কালেকশন করা হয়েছিল কোভিডকে সামনে রেখে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সে পিএম কেয়ার ফান্ডের ক্যাগ অডিট হয়নি। তৃণমূলের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মিথ্যে প্রচার করছে বিজেপি। বাংলা আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে আলাদা আলাদা যুক্তি সাজাচ্ছে মোদী সরকার। ত্রুটি থাকা তালিকা উত্তরপ্রদেশে অনুমোদিত হয়, ত্রুটি থাকা তালিকা থাকা সত্ত্বেও ভাজপা কিংবা বিজেপি সরকার যেখানে আছে ভারতবর্ষে, তারা কিন্তু এই মানরেগা টাকাটাও পেয়েছেন এবং গরিবের মাথার উপরে যাতে ছাদ হয় সে টাকাটা তারা পেয়েছে। অর্থাৎ আপনারা সিলেক্টিভলি রাজনৈতিক উদ্দেশ্য রেখে আপনারা বঞ্চিত করেছেন বাংলাকে, বাংলার মানুষকে। বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী যদি ধর্নায় বসেন তবে তারও পাল্টা আন্দোলনে নামবেন ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে। কলকাতা টিভি। আমরা ক্যাগ রিপোর্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, অল ইন্ডিয়া রেডিওর পক্ষ থেকে টুইট করে জানানো হচ্ছে যে 7 ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। অল ইন্ডিয়া রেডিওর পক্ষ থেকে এই তথ্য দেওয়া হচ্ছে যে দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা গ্রেপ্তার করেছেন। আমরা এই আলোচনায় ছিলাম। আমরা একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যে কথা বলেছেন তার প্রেক্ষিতে আমি প্রাথমিকভাবে ভারতীয় জনতা পার্টির কাছে আসবো একবার। বিজেপির মুখপাত্র সুদীপ্ত গুহ, যখন এই যে সিএজি নিয়ে আপনাদের বিরুদ্ধে মানে আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তখন এই যে গ্রামোন্নয়ন বা নগরোন্নয়ন শিক্ষা দপ্তর নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, নীতিন গাডকারির বিরুদ্ধেও তো ক্যাগের রিপোর্ট ছিল, সেই বিষয়ে কেন মুখ খোলে না বিজেপি? না, ক্যাগের তো রিপোর্ট ছিল মানে ক্যাগকে দিয়ে অডিট করাতে দেওয়া হয়েছে। এইখানে তো অডিট করতেই দেওয়া হয়নি, এখানে অডিটই করানো হচ্ছে না। তো অডিট যদি না করানো হয় কিসের পয়সা? কোনো পয়সা পাওয়া যাবে না। আমি বহুদিন ধরে বলে এসেছি, আজকেও বলছি, কোনো পয়সা করি হবে না। ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে, ক্যাগের রিপোর্ট দিতে হবে, তবে পয়সা পাওয়া, নইলে পয়সা করি হবে না। ব্যাস, এর মধ্যে আর কোনো কথা নেই। ক্যাগের রিপোর্ট মানে কি ক্যাগ ওখানে চেক করেছে বা কিছু করেছে? এখানে চেকই করাবেন না ক্যাগকে দিয়ে, মানে নিজের মতো আপনারা মেনে নিচ্ছেন কি? সেন্টারের দুর্নীতিটা হচ্ছে সেটা মেনে নিচ্ছেন, মানে যে কোনো অডিট যখন হয়, অডিট কিছু কোশ্চেন করে তার উত্তর দেয়। তো ওখানে কোশ্চেন করেছে, ওরা উত্তর দিয়েছে। কোশ্চেন তো যে কোনো অডিটের প্যারা দেবে। অডিট মানে আপনার কোম্পানির অডিটে প্যারা দেবে। আপনার বক্তব্যটা আমরা শুনলাম, অবশ্যই পাল্টা যুক্তি নিশ্চয়ই রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বামেদের। আমরা তাদের বক্তব্য শুনবো, একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার, সেই বিজেপির সেই অভিযোগের প্রেক্ষিতে বাম এবং কংগ্রেসের কি অভিমত প্রথমে জানতে চাইবো। আমি আসবো বামেদের কাছে। আসাদুল্লাহ গায়েন, বিজেপির এই অভিযোগ সম্পর্কে আপনাদের কি অভিমত? আমি বিজেপির অভিযোগের অভিমত সম্বন্ধে আমি আসছি। তার আগে যে ইডি সম্বন্ধে এক লাইনের একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ইডি এক এক জায়গায় এক এক রকম আচরণ করছে। এখানে 19 দিন পরে আবার শাহজাহানের বাড়িতে গেল, যখন সেখানে কেউ কিছু পেল না, এটা আমরা সবাই জানছিলাম। এখানে লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার তিনি এখনও অ্যারেস্ট হলেন না, তার সম্পত্তি অ্যাটাচ হলো, তার যে মেন লোক তিনি এখন জেলে, কিন্তু এখনও পর্যন্ত তার বাড়িতে যাওয়া গেল না, সে অ্যারেস্ট হলো না। কিন্তু ইডি এখানে হেমন্ত সোরেনকে বা যা দেখাচ্ছেন সেটা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাগ রিপোর্ট সম্বন্ধে যে কথাটা হচ্ছে, এ রাজ্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পূর্ণ 2011 সাল থেকে এ রাজ্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে একদম ডিফাঙ্ক করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, নানা ওছিলায়। এটা আপনারা সবাই জানেন যে বিরোধী দল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির এখানে থাকার কথা। সেইখানে মানস ভূঁইয়া থেকে শুরু করে তার পরপর যা হয়েছে, মুকুল রায়, তারপরে কৃষ্ণ কল্যাণী, এবং এই যে কিছুতেই বিরোধীদের কোনো মানে এমএলএ কে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যাবে না। কিন্তু বিজেপির এই অভিযোগের বিষয়ে আমাদের যেটা বলার সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় দেখেছি যে
আর বাড়ির বাজার করতে গেলেও আর কি যে গার্জেনকে এসে একটু হিসেবপত্র দিতে হতো। তো হিসেব দিতে এত ভয় কেন? এখানে হিসেব না দেওয়ার ক্ষেত্রে কি কারণ থাকতে পারে সেটা তৃণমূলকে বলতে হবে। এক, 2 নম্বর হচ্ছে যে কেন্দ্র রাজ্য ঝগড়া করে মাঝখান থেকে উন্নয়নের কাজে স্তব্ধ হবে, এটাও মানা নেওয়া যায় না। আরেকটা কথা এখানে আরেকটা কথা হচ্ছে যে ক্যাগ রিপোর্ট নিয়ে যেটা বলেছেন, যে কেন্দ্রীয় সরকারের যে ক্যাগ রিপোর্ট নীতিন গডকরির বিরুদ্ধে, সেইটা নিয়েও কোনো পদক্ষেপ কিন্তু এখনো নেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের কাছে আমি জানতে চাইবো, এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে বারংবার বিজেপির হাতে এই অস্ত্র কেন তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার? এত গরিমাসি কেন ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে? পরিষ্কার, এত ঘুরিয়ে কথা বলে লাভ নেই। অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে অনারেবল চিফ মিনিস্টারের কথা হয়েছিল, সেখানে বলেছিল বোথ সাইড অফিসার্সরা মিট করবে। আপনি বলুন তো, বোথ সাইড অফিসার্সরা মিট করার পর গভর্নমেন্ট একটা কথা বলেছে যে আমি ডিসস্যাটিসফাইড? বলেছে 156টা কেন্দ্রীয় দল এসছে, একটা এফআইআর করেছে। তৃণমূল যদি চুরি করে থাকে তাহলে এফআইআরটা করুন। শুধু আমি অবাক হই যে ওনার কথা আমি একদম সহমত হচ্ছে, শুধু যোগ করবো আর কি, যে সত্যি তো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার হতে হচ্ছিল প্রায় 8 হলে, হেমন্ত সোরেন তো গ্রেফতার হয়ে গেল, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করছে না কেন? অবশ্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো আশেপাশে লোকেদের বিরুদ্ধে এফআইআর হয়নি। পিনারাই বিজয়নের ইয়েকে অ্যারেস্ট করেছে, প্রিন্সিপাল সেক্রেটারিকে অ্যারেস্ট করেছে। পিনারাই বিজয়নকে একবার ডাকছে না কেন কেন্দ্রীয় সরকার? কী কেস আছে ওখানে? কংগ্রেসটা 19টা জিতেছে, পিনারাই বিজয়নকে কেন ডাকছে না? এই নিয়ে তো কোনো কথা বলে না। থমাস আইজাককে কেন দিনের পর দিন একবার করে কেরালায় ত্রিবান্দ্রমে ডাকছে, একবার ব্যাঙ্গালোরে ডাকছে, পছন্দ হচ্ছে না দিল্লিতে ডাকছে, থমাস আইজাককে অ্যারেস্ট করছে না কেন ইডি? আপনি বলুন তো, সিপিএম এর বিরুদ্ধে কেরালায় এত অভিযোগ, সেদিন তো মেন অ্যাকিউজ যে ভদ্রমহিলা, সে তো ফেসবুকে লাইভ বললো যে আমাকে 30 কোটি টাকা ঘুষ দিতে বলেছে। তাও কোনো সিবিআই ইডির কোনো হেলদোল নেই কেন? নেহেরু বোট রেস কেরালায় কাকে নিমন্ত্রণ করেছিল? রাহুল গান্ধীকে, পিনারাই বিজয়ন কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহকে নিমন্ত্রণ করেছে। সুমন রায়চৌধুরীর প্রতিক্রিয়া শুনবো। দেখুন, এই বিষয়ে খুব পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট ওয়েতে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী একটা কথা আগেও বলেছিলেন, আবারও বলেছেন। বাংলার মানুষ যদি বঞ্চিত হন, বাংলার বকেয়া টাকা যদি কেন্দ্রীয় সরকার আটকে রাখে, প্রয়োজনে এই রাজ্যের সরকার যদি আহ্বান জানান, বিরোধী দলের নেতা হিসাবে আমিও সেই প্রতিনিধি দলে যাব, প্রোভাইডেড দ্য পেপারস ইউ সাবমিট শুড বি ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকিউরেট। এটা গেল পয়েন্ট নাম্বার 1। সেই দিক দিয়ে অধীরবাবু একদম পরিষ্কার স্বচ্ছভাবে বলে আপনাদের অবস্থান। হ্যাঁ, একদম। 2 নম্বর অবস্থানটা কি বিজেপির অভিযোগ কি সত্য বলে মনে করছেন? 2 নম্বর হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেস মনে করে কোনো দুর্নীতি হয়নি, যেসব নথি কেন্দ্রীয় সরকার চাইছেন বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল চাইছেন বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি চাইছেন, সেই সব নথি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, হিসাব আপ টু ডেট রয়েছে, তাহলে আমরা মনে করি এই মুহূর্ত থেকে বাংলার স্বার্থে শুধু মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীর দলের সব নেতাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ঘরের সামনে আমরণ অনশন শুরু করা উচিত। কারণ এটা বাংলার সেই সব মানুষের বঞ্চিত মানুষের কথা প্রধানমন্ত্রীর মানুষের কাছে তো টাকাটা পৌঁছচ্ছে না। আপনাদের দল তো আদালতে গিয়ে টাকা আদায় করেছিল, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কেন উল্টো পরামর্শ দিচ্ছেন? তৃণমূল কংগ্রেস তো কিছুই করছে না, না আদালতে যাচ্ছে, না নরেন্দ্র মোদীর ঘরের সামনে বসছে। সবটাই যদি স্বচ্ছ হয়, সবটাই যদি পরিষ্কার হয়, আমি আহ্বান জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড নরেন্দ্র মোদীর ঘরের সামনে আমরণ অনশন শুরু করুন। বঞ্চিত মানুষের টাকা আগে দিতে হবে বাংলার মানুষের। আমিও একজন বাঙালি হিসেবে এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কথাটা বলা হলো সুদীপ্ত বাবু, যে 156টা দল এসেছে, তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ বা এফআইআর এর কোনো ব্যাপার নেই, এখনো পর্যন্ত অফিসিয়াল স্তরে এই ধরনের কিছু বলা হচ্ছে না, অভিযোগ আছে বলে, তাহলে কেন এই বারংবার এই আটকে দেওয়া? অভিযোগ নেই মানে চারিদিকে গরু কয়লা এতগুলো লোক অ্যারেস্ট হলো, অভিযোগ নেই? একের পর এক নেতা অ্যারেস্ট হচ্ছে, রোড ইজি ঠাপ্পা মারছে, নেই?
কি বলছেন আপনি? রোজই তো ছাপ্পা চলছে কোথাও না কোথাও। 100 দিনের কাজের অভিযোগ নিয়ে কথা হচ্ছে। 100 দিনের হবে, একটা ইডির লোক কম পড়ে যাচ্ছে, এত দুর্নীতি এখানে, ইডি সিবিআই এর লোক কম পড়ে যাচ্ছে। ওরা বলছে আরো কয়েকশো লোক এখানে অ্যাপয়েন্ট করতে হবে, এত দুর্নীতি। এখন ওদেরও তো কাজের চাপ আছে। এর আগে লাইভে আছে কিন্তু আপাতত যতদিন আমি বলছি আপাতত যতদিন হিসাব না দেয় টাকা তো বন্ধ করে তো থাকবে। হিসাবটা দিক, হিসাব দিলে টাকাটা দেওয়া হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিক, টাকাটা দেওয়া হবে। টাকাটা যতদিন বন্ধ, তারপর তো জেলে পাঠানো হবে, ওটা নিয়ে চিন্তা করবেন না আপনি। আপাতত বহু ইডি এবং সিবিআই অফিসারকে এখানে ট্রান্সফার করতে হবে, কারণ এতে হচ্ছে না এত দুর্নীতি, তারপর জেলে পাঠানো হবে, চিন্তা করবেন না। আমি সিবিআই ইডি কম টম পড়েছি ইত্যাদি ইত্যাদি, বেশ ভালো। এমনিতেই মানে সরকারি চাকরি নাকি হেভি দিয়েছে, তারপর ইডি সিবিআই কম পড়েছে, কি করে কম পড়লো জানি না। আমার কথা হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করে ভেতরে ঢুকিয়ে রাখা, যদি তাকে দোষী প্রমাণ করা হয়, মানে সেই সময়টুকু সে দোষী, তাহলে অমিত শাহ এখনো পর্যন্ত খুনি। এবার ধরুন আমি এটা বিশ্বাস করি যে আপনি যদি কাউকে জেলে পড়েন, আপনার প্রাথমিক কাজ হচ্ছে তাকে চোর প্রমাণ করা বা খুনি প্রমাণ করা বা যার বিরুদ্ধে প্রমাণ করা। ইডি সিবিআই আজ অবধি, এতে 10 বছরের টেনিয়ারে আজ অবধি একজন কাউকে কনভিক্ট করতে পেরেছে। উল্টো দিকও আছে, এরা সরকার আসার সময় কংগ্রেসকে চোর বলেছিল, কেন? 2G স্পেকট্রাম মনে আছে তো? তানিমুজিকে জেলে পুড়েছিল কংগ্রেসের সরকার, কংগ্রেসের সিবিআই, তোতাপাকি সিবিআই কোর্টের কথায়। সেই ইউপিএ কংগ্রেসের অ্যালায়েন্সের গভর্নমেন্টের কানিমুজি জেলে পড়ার পর এদের সরকার এসে সেটা প্রমাণ করতে পারেনি এবং ল্যাক অফ এভিডেন্সের জন্য কানিমুজিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে দুটো জিনিস হতে পারে, এক, ইডি সিবিআই একেবারে অপদার্থ, যে কানিমুজি থেকে শুরু করে মদন মিত্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এখন লেটেস্ট কেস আমি কিচ্ছু ধরছি না, আমি 10-12 বছর আগেকার কেস ধরছি, যে 1 ডজন বছর হয়ে গেল তাও কিছু করতে পারছে না। অরেলস এরা কেউ চুরি করেনি, ইডি সিবিআই এর একটা পার্টিকুলার এজেন্ডা আছে। কোনটা সত্য? ইডির কনভিকশন রেট 93%। 93%। এটা করতে গেছে বলছেন আপনি দেখুন, আপনি গুগল সার্চ করুন, আপনি একটু নিজে দেখুন না, আমি বলছি ইডি, আপনি দেখুন না সার্চ করে, ইডি 93%, 0.4%। সেটা সিবিআই এর, ইডির না। এবং আমি বলছি ইডি 93%, এবং এখানেও ইডি যাদের যাদের ধরেছে আমি বলছি সব 72 গা, তার কমে একদম 71 হবে না। আপনি আপনাকে কনসাল্ট করছি 71 হবে না, আমি বলছি আপনাকে একদম ধরবে 72 গা। সিবিআই ফেল, তাহলে সিবিআই ফেল। আমি বলছি ইডি 93%, আপনি চেক করে দেখুন। ফাইন, ঠিক আছে, এখানে যাদের যাদের বাইরে ইডি গেছে সিবিআই কোনো চিন্তা নেই, সবাইকে ওখানে ওই কাপড় পেতে শুতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি বলছি কোনো চিন্তা করবেন না। এক সময় বলেছেন আমরা আলোচনায় থাকবো, একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে পরিস্থিতি, তাতে একদিকে যেমন বিজেপি অভিযোগ করছে দুর্নীতির, অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে একেবারে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আগামী 2রা ফেব্রুয়ারি থেকে বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে তা নিয়ে তিনি কর্মসূচি নিচ্ছেন, ধর্ণা কর্মসূচি শুরু করছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে এটার যে আইনি ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা তো থাকবেই, কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বিষয়টি কতটা রাজনৈতিক ইস্যু এবং সেই রাজনৈতিক ইস্যুর লাভ লোকসানের জায়গাটি আমরা এবার খতিয়ে দেখার চেষ্টা করব। আমি প্রথমে আসব ভারতীয় জনতা পার্টির কাছে। 100 দিনের কাজের মজুরি বিজেপির কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এইটা বলছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষকে আপনারা বলছেন দুর্নীতি করেছে তৃণমূল, আপনাদের কথা বিশ্বাস করবে? কেন করবে? 100% করবে। এই যে টাকাটা এরা এখান থেকে সরিয়েছে, কাশিগঞ্জ ব্যাংক থেকে এনে এই গরিব লোকগুলোকে পে করে দিক, ঠিক আছে? দিনের পর দিন এমন হেন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই, এবং প্রত্যেকটা মানুষ জানে কীভাবে দুর্নীতিতে মানে ছড়িয়ে গেছে রাজ্য। আজকে এক ভদ্রলোক নিজের বাড়িতে ইট বাড়ির সিমেন্ট মারছিল, সেখানে সেই লোকটার ভদ্রলোকের মুখ ফাটিয়ে দিয়েছে। তো ফলে মানুষ নিশ্চয়ই বিশ্বাস করবে এবং বিশ্বাস করেও, করবে টরবে কোনো ব্যাপার নেই এখানে। মানুষ একেবারে বিশ্বাস করে যে দুর্নীতির মধ্যে চলছে, ফলে 100 দিনের কাজ যে এরা পাচ্ছে না তার কারণ রাজ্য সরকার, সে ব্যাপারে সাধারণ মানুষ একদম 100% নিশ্চিত। এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমি মানে একদম আমার সত্যি কথা খুব মনে পড়ে গেল একটা কথা, সম্ভবত খুব ভুল না করলে 12 ডিসেম্বর 2012 মাননীয় মুখ্যমন্ত্রী গুজরাটের তিনি একটা স্টেটমেন্ট করেছিলেন টুইটারে, আমার লাইনটা একদম একটু এদিক ওদিক হতে পারে, সেটা হচ্ছে এভরি চাইল্ড ইন ইন্ডিয়া নোজ ওয়্যার দ্য ব্ল্যাক মানি ইজ, ইট ইজ ইন সুইস ব্যাংক। এই যে বলো টাকাটা টুক করে নিয়ে এসে দিয়ে দিতে পারে, এই লাইনটা একদম অবিকল মিল ছিল 2014 সালে। কালো টাকা আনবো, 15 লাখ টাকা দেবো,
এই হচ্ছে জুমলাবাজি, মিটিং মিছিলে বক্তৃতা করতে গিয়ে ম্যানেজ করে দেওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন খুব স্পেসিফিক, ডিবেটে এসছে যে যদি তৃণমূল কংগ্রেস চুরি করে থাকে 2018 থেকে, এক তাহলে আপনারা প্রাইজ দিলেন কেন 2018 সালে? 2018 থেকে যদি তৃণমূল কংগ্রেস চুরি করে থাকে তাহলে 2018 থেকে 2024 একটা এফআইআর হলো না কেন? তৃণমূল কংগ্রেস চুরি করে থাকে তাহলে এফআইআর হলো না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে, আগের দিন শুভেন্দু অধিকারী গিয়ে বলেছে যে আমাকে আপনি টাকা দেবেন না। আমি তো বেশ, বাংলার মানুষ আজকে দেখেছে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বিজেপি আটকে দিয়েছে, বুঝবে নির্বাচনের রেজাল্ট। সিপিএম আমি একটা কতটা মানে লাভ লোকসানের হিসেবটা আপনারা কিভাবে দেখছেন? লাভ লোকসান তো বিজেপি তৃণমূল তো উভয়ই অঙ্ক কষে খেলছেন। এখানে 100 দিনের কাজ সব থেকে বড় বিষয় হচ্ছে যে গরিব মানুষ তার পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন, এটাই সব থেকে বড়, দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা বামপন্থীরা বা সিপিআইএম পার্টি থেকে আমরা যেটা দাবি করছি বরাবরই, যে 100 দিনের কাজের টাকা অবিলম্বে দেওয়া হোক, তার সঙ্গে হিসেবও দেওয়া হোক, এটা 1 নম্বর। তার সঙ্গে যে 100 দিনের কাজের যে দিন, 100 দিনটা 200 দিন করা হোক, সেই সমস্ত প্রশ্নে কোনো কিছু হচ্ছে না। রাজনীতি তো হচ্ছে এখানে 100% বোঝাবুঝি করে পোলারাইজেশন করার চেষ্টা হচ্ছে সমস্ত ইস্যুতে, কিন্তু মাঝখান থেকে গরিব মানুষ ফেসে যাচ্ছে, মাঝখান থেকে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, মাঝখান থেকে উন্নয়ন বঞ্চিত হচ্ছে। কিন্তু এখানে দুর্নীতি 100 দিনের কাজে তো দুর্নীতি অবশ্যই হয়েছে, আমরা বরাবর বলে আসি 100 দিনের কাজে মানে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, মানে সমস্ত এমন কোন গ্রাম পঞ্চায়েত নেই, এমন কোন গ্রাম না। দ্বিতীয় কথা আসছি যে 100 দিনের মানে হাবি জাবি কেসে সুপ্রিম কোর্টের বড় বড় লয়ার এনেছে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করানো হচ্ছে যে জনগণের টাকা মানে বিপুল পরিমাণে খরচ করা হচ্ছে। আমি মানে লয়ারদের নাম বলছি না, কিন্তু এই 100 দিনের কাছে এত কিছু হচ্ছে, সুপ্রিম কোর্টে কেন মামলা হলো না সরকারের পক্ষ থেকে? কংগ্রেস এটা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে লোকসভা নির্বাচনে এই ইস্যু? কলকাতা শহরের 90 নম্বর ওয়ার্ডে এটা কোহিনুরেরও ভাবা উচিত, এটা কোনো ডিবেটের বিষয় নয়। আমরা রাজনীতিটাকে কোন জায়গায় নামিয়ে আনছি এটা কোহিনুরেরও ভাবার আছে, আমারও ভাবার আছে, সবার ভাবার আছে। 90 নম্বর ওয়ার্ডে একজন প্রবাসী ভারতীয় এসছেন তার বাড়ি সারাতে, বললাম বাড়ি সারাতে, তার ইন রিটার্ন তাকে লোকাল স্থানীয় শাসক দল আশ্রিত প্রমোটারের মার খেতে হয়েছে, চোখ টোক ফুলে গেছে। এই জায়গায় এসে আমরা এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি। এটা আজ ও শাসক দল, ওর দিকে আমি আঙুল তুলছি, কাল যদি আমি শাসক দল হই, আমার কোনো লোকও এই ঘটনা ঘটায়, সেটাও একইভাবে নিন্দনীয়। বিষয়টা হচ্ছে রাজনীতিটাকে স্বচ্ছ করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে। রাজনীতির কতটা প্রভাব ফেলবে আগামী নির্বাচনে, কার লাভ হবে, কার লোকসান, এই দুজনের মধ্যে 100 দিনের কাজ, বাংলার মানুষ টাকা পাচ্ছেন না, বঞ্চিতরা টাকা পাচ্ছেন না, অবশ্যই এটা একটা ইস্যু। কিন্তু সাইড বাই সাইড যেহেতু শাসক দল নানা রকমের দুর্নীতি পরিবৃত হয়ে গেছে, সেইটা কতটা 100 দিনের কাজের বঞ্চনাটাকে শাসক দল কতটা এনক্যাশ করতে পারবে আমার সন্দেহ। আমরা সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে এবং আগামীকাল বাজেটের ভোট অন অ্যাকাউন্ট রয়েছে, তার নিয়ে সকাল থেকেই কলকাতা টিভিতে বিশেষ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। এবং এই যে পরিস্থিতি, কেন্দ্রীয় বঞ্চনার যে বিষয়, তা নিয়ে কিন্তু আগামী পরশু থেকে মুখ্যমন্ত্রী বিশেষ ধর্ণা কর্মসূচি শুরু করতে চলেছেন। আগামী দিনে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ইস্যু বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন সুদীপ্ত গুহ, কোহিনুর মজুমদার, সুমন রায়চৌধুরী, আসাদুল্লাহ কায়েন। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন।